এত চিৎকার কেন করছো তুমি? এখন তোমাকে আমাকে কেউ এইভাবে দেখলে কি ভাববে? আমি কিছু বলতে যাব তখনই বাহির থেকে ফুফির শব্দ শোনা গেল। উনি এদিকেই আসছে। আমি নিহানের হাত থেকে ছুটে চলে আসব, ঠিক তখনই নিহানের হাত থেকে ছুটে চলে আসার চেষ্টা করতেই সে আবার আমাকে টেনে একদম তার বুকের সাথে মিশিয়ে ফেলল। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। ফুফি বাহিরে বকবক করছে। আমি এখনো ভাইয়াকে পাঞ্জাবি দিয়ে বাহিরে যাইনি। খট করে দরজা খোলার শব্দ হতেই আমি ভয়ে নিহানের বুকে সেধে গেলাম। নিহান তার এক হাত দিয়ে আমায় আগলে রেখেছে। দরজাটা যখনই পুরো খুলতে যাবে তখন নিহান উচ্চস্বরে বলল, বড় মা, আমি নিহাদ ভিতরে যাচ্ছি, কিছু কাজ থাকলে বলতে পারেন। ও নিহান, তুমি ভাবা নীরা কি এদিকে এসেছিল? না বড় মা, কেউ তো আসেনি। আর এই নীরাকে বড় মা? চিনিস না নীরাকে? নীরা আমার ভাইয়ের মেয়ে। আচ্ছা ঠিক আছে, এখন চিনলাম। এখন তুমি বাকি কাজ দেখো, আমি রেডি হয়ে আসছি। এতক্ষণ তাদের কথা চোখ বন্ধ করেই শুনছি। ফুফি চলে যাওয়ার পর তার বুক থেকে মাথা উঠিয়ে চোখ মিলে নিহানের দিকে তাকালাম। অনেকটা বিস্ময় নিয়ে তাকে প্রশ্ন করলাম, আপনি এখানে কি করছেন? আর আপনি ফুফিকে বড় মা বলে কেন ডাকলেন? তোমার প্রথম প্রশ্নের উত্তর আমি এখানে এই জন্য যে এটা আমার বাড়ি এবং আজ আমার ভাইয়ের বিয়ে। আর তোমার ফুপিকে বড়মা বলে ডাকি কারণ উনি আমার বড় চাচি হন। আশা করি সব প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছো। আমি তার জবাব শুনে একদম বাকরুদ্ধ হয়ে গেলাম। তার মানে উনি সেই ছেলে যে ফারহান ভাইয়ার মাথা একদম ন্যাড়া করে দিয়েছিল। নিহানের কি ওইসব কথা মনে আছে এখনো? এসব ভাবতে ভাবতেই রুম থেকে বের হয়ে আসলাম। ছাদে এসে মীরার সাথে এক কোণায় বসে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে লাগলাম। হলুদ কখন শুরু হবে, কাল বরযাত্রী কখন বের হবে, এইসব নিয়ে। কিছুক্ষণের মধ্যেই প্রোগ্রাম শুরু হয়ে গেল। ফারহান ভাইয়ার বন্ধুরা অনেকেই এসেছে। এর মধ্যে একজন তানজির নাম, সে একটু বেশি ভাব করার চেষ্টা করছে। আমিও কোনো রকম কথা বলে তার থেকে দূরে থাকার চেষ্টা করছি। একে অনেকের হলুদ দেওয়া হয়ে গেল। আমি আর মীরা একসাথে হলুদ দেওয়ার জন্য উঠলাম। হলুদ দেওয়ার সময় ছাদের দরজার দিকে তাকিয়ে দেখলাম নিহান এগিয়ে আসছে। নিহান ব্লু কালারের পাঞ্জাবি পরে এসেছে। এই প্রথম নিহানকে দেখে বুকের ধুকপুকানি বেড়ে গেল। তাকে এতটাই সুন্দর লাগছিল যে আশেপাশে অনেক মেয়ে তার দিকে তাকিয়ে আছে। সবাই এভাবে তাকিয়ে আছে যেন মনে হয় আগে কখনো কোনো ছেলে দেখেনি। যত সব লুচ্চি মেয়ে। এক অদ্ভুত কারণে এসব দেখে মন খারাপ হয়ে গেল। কোনো রকম হলুদ দিয়ে স্টেজ থেকে নেমে আসলাম। মীরা সেই কখন থেকে প্রশ্ন করেই যাচ্ছে, কি হয়েছে, আমার মুড অফ কেন? এখন আমি কি করে তাকে বলি কেন মুড অফ? কারণটা আমি নিজেই জানি না। সবাই হলুদ দেওয়া শেষ হওয়ার পর ডান্স প্রোগ্রাম শুরু হলো। কয়েকটা পারফরমেন্স শেষ হওয়ার পর হঠাৎ করে মীরা অ্যানাউন্স করলো, আমি আর রুজেন ভাইয়া একসাথে ডান্স করব। অনেক না করেও কিছু হলো না, ডান্সের জন্য রাজি হতে হলো। স্টেজে গিয়ে আমি আর রুজেন ভাইয়া ডান্স শুরু করলাম। মেরে হাত মে তেরা হাত হো, সারি জন্নতে मेरे साथ हो, मेरे हाथ में तेरा हाथ हो, सारी जन्नते मेरे साथ हो, तू जो पास हो फिर क्या ये जहां, तेरे प्यार में हो जाओ फना। বাকি গান নিজ দায়িত্বে শুনে নেবেন। অনেক সুন্দর গান একটি। আমরা অনেকটা ক্লোজ হয়ে ডান্স করছিলাম। ডান্স করতে করতে নিহানের দিকে দৃষ্টি নিক্ষেপ করে দেখলাম সে তীক্ষ্ণ দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে। তার তাকানো দেখে একটু সরে আসলাম রুজেন ভাইয়ার থেকে। আবার ডান্সে মনোযোগ দিলাম। আচমকা নিহান এসে আমাকে রুজেন ভাইয়ার থেকে ছাড়িয়ে নিয়ে নিজে ডান্স করতে লাগলেন। সবাই তার এমন ব্যবহারে অবাক হয়ে তাকিয়ে আছে। নিহান আমাকে আলতো করে জড়িয়ে ধরে ঘুরে ঘুরে ডান্স করতে লাগলো। প্রথমে অবাক হলেও পরে ব্যাপারটা বুঝতে পারলাম। আমার লেহেঙ্গার উপরের পার্টের চেইন অনেকটাই খুলে গেছে আর নিহান তা ঠিক করার জন্যই এমনটা করলো। গান শেষ হওয়ার পর নিহান ছাদ থেকে নিচে ঘরে চলে গেল। সবাই তার এমন অদ্ভুত কাজের কারণ না জানলেও আমি ঠিকই জানি। আজ তার জন্য আমার মনে সম্মানের সৃষ্টি হলো। আমিও তার পিছু পিছু নিচে চলে আসলাম।
নিচে এসে নিহানকে খুঁজতে খুঁজতে একটি রুমের কাছে এসে কিছু ভাঙচুরের শব্দ শুনে ভিতরে ঢুকে দেখলাম নিহান রুমের জিনিসপত্র ভাঙচুর করছে। কাজ লেগে তার ডান হাত কেটে আছে। ওইদিকে তার কোনো খবর নেই। দৌড়ে গিয়ে তাকে আটকাবার চেষ্টা করতে লাগলাম। নিহান, করছেনটা কি আপনি? এভাবে ভাঙচুর করছেন কেন? দেখেন আপনার হাত কেটে রক্ত পড়ছে, সেদিকে খেয়াল আছে আপনার? বলে রুমে ফার্স্ট এড বক্স খুঁজতে লাগলাম। দ্রুত ফার্স্ট এড বক্স নিয়ে তার পাশে বসে হাতটা আমার কোলের উপর রেখে রক্ত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিলাম। তার দিকে তাকিয়ে দেখলাম সে এক নজরে পলক না ফেলে আমার দিকে তাকিয়ে আছে। আচমকা হাত ঝেড়ে ফেলে দিয়ে পুরো রুমে পায়চারি করতে লাগলেন। আচমকা আবার আমার কাছে এসে আমার বাহু ঝাঁকিয়ে বলতে লাগলো, এত ভাব কিসের তোমার? রুজনের সাথে এত লগে লগে ডান্স করার মানেটা কি? হ্যাঁ, আর এটা কি ড্রেস পরেছো তুমি, যার কিছুই ঠিক নেই? বলে রাগে ফুফাতে লাগলো। এই কোন নিহানকে দেখছি আমি? সাধারণত নিহান অনেক ঠান্ডা মস্তিষ্কের মানুষ। আজ এই সামান্য কারণে রেগে যাওয়ার কথা তো ধার না। আমি কিছু বলতে যাব, তখনই নিহান আমাকে তার সাথে মিশিয়ে আমার চুলে হাত দিয়ে মাথা উঁচু করে আমার অধর যুগল তার আয়ত্তে নিয়ে গেল। আমার হাত পা একদম অসাড় হয়ে আসলো। এতটাই অবাক হলাম যে কি রিয়েক্ট করব বুঝতে পারলাম না। কতক্ষণ যে এভাবে ছিলাম জানি না। একদম রোবট হয়ে দাঁড়িয়ে রইলাম। নিহান সে রাগী কণ্ঠে বলতে লাগলো, এই রুম থেকে এক্ষুনি চলে যেতে, না হলে এর চেয়ে খারাপ কিছু হবে। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে টেনে রুম থেকে বের করে মুখের উপর দরজা বন্ধ করে দিল। সারা রাত ঘুমাতে পারিনি ওই ঘটনার পর। রাগ লজ্জা একদম ভর করে আছে। জীবনে প্রথম চুমু, তাও নিহানের সাথে। ঘুম একদম চোখ থেকে উড়ে গেছে। ভোর 5টার দিকে চোখ লেগে আসলো। সকালে নাস্তার টেবিলে নিহানের সাথে মুখোমুখি হলাম। অস্বস্তির কারণে তার দিকে তাকাতে পারলাম না, কিন্তু সে এমনভাবে নর্মাল হয়ে আমার সাথে কথা বলছে যে মনে হয় রাতে কিছু হয়নি আমাদের মধ্যে। আমি অবাক হয়ে কোনো রকম খেতে লাগলাম। সকালে নাস্তার পর নিহানের আর দেখা পেলাম না। যখন আমরা সবাই রেডি হয়ে কনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিব, তখন নিহানকে দেখলাম পান সুপারি মিষ্টি এগুলো গাড়িতে রাখছে। তার দায়িত্ব পড়েছে বরযাত্রীর কতজন যাবে, তা কে কোন সিটে বসবে তা ঠিক করা। নিহান গুনে গুনে লোকজন গাড়িতে তুলছে। আজকেও তাকে অসম্ভব সুন্দর লাগছে। কমপ্লিট স্যুট পরেছে সে। ফারহান ভাইয়ার গাড়িটা সাদা গোলাপ ফুল দিয়ে অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছে। এই কাজটাও নাকি নিহান করেছে। এই ভাবওয়ালা ছেলের ট্যালেন্ট আছে বলতে হবে। ইতিমধ্যে ফারহান ভাইয়াও এসে পড়েছে, সাথে তার বন্ধুরা। ফারহান ভাইয়ার গাড়িতে তার সাথে বন্ধুরা আসবে। মীরাকে বসতে বলা হয়েছে, কিন্তু সে আমাকে ছাড়া বসতে রাজি না, তাই ও আমার সাথেই বসবে। নিহান এর মধ্যে আমার সাথে আর কথা বলেনি। 1 ঘন্টা অতিক্রম করার পর কনের বাড়িতে এসে গাড়ি থামলো। গাড়ি থেকে নামার পর হইচই শুরু হয়ে গেল, বর এসেছে বর এসেছে বলে। আমরা গাড়ি থেকে নেমে সামনে এগিয়ে গেলাম। কনের ভাই এসে বরকে গাড়ি থেকে বের করে গেটের কাছে নিয়ে গেল। গেটের মধ্যে শুরু হয়ে গেল বরপক্ষ আর কনে পক্ষের মধ্যে টাকা নিয়ে ঝগড়া। বিয়ে বাড়িতে এই এক জিনিসটাই সবচেয়ে ভালো লাগে। আমরা 20,000 টাকা বলেছি, 20,000 টাকা বলেছে, আর আমরা বলেছি 10,000 টাকা। তাদেরকে 20,000 টাকাই নাকি দিতে হবে। অবশেষে তাদের কথাই মানতে হলো, তাও ভাইয়ার জন্য। ওনার তো ভেতরে যাওয়া আর তর সইছে না। অবশেষে তাদের কথাই মানতে হলো, তাও ভাইয়ার জন্য। ওনার তো ভেতরে যাওয়ার থর সইছে না। ফারহান ভাইয়াকে নিয়ে স্টেজে বসানো হয়েছে, সাথে তার বন্ধুরাও সেখানে কোনে পক্ষের মেয়েদের সাথে দুষ্টুমি করছে। আমি আর মীরা যেয়ে আমাদের হবু ভাবির সাথে দেখা করতে গেলাম। আমি আগে দেখিনি ভাবিকে। মীরা ছবি দেখাতে চেয়েছিল, আমি ইচ্ছে করে দেখিনি, একেবারে কোণের সাজে দেখব বলে। ভাইয়ার হবু স্ত্রীর নাম তিথি। তিথি ভাবির সাথে দেখা করে মীরাকে তার পাশে রেখে আমি এদিক সেদিকটা ঘুরে দেখছিলাম। তিথি ভাবির সাথে দেখা করে মীরাকে তার পাশে রেখে আমি এদিক সেদিকটা ঘুরে দেখছিলাম। চারপাশ ঘুরে নিহানকে খুঁজতে খুঁজতে সামনের দিকে ফিরে আচমকাই একজন ছেলের সাথে ধাক্কা খেলাম। সরি, দেখতে পারিনি। আসলে আমি কাউকে খুঁজছিলাম। ইটস ওকে, সমস্যা নেই কোনো।
বাই দ্য ওয়ে, আপনি বরপক্ষের লোক না? জি, আমি বরপক্ষের, বরের মামাতো বোন হই আমি। তাহলে তো আপনি আমার বেয়ান হন। আমি তিথির চাচাতো ভাই তেহাম। আর আপনার নাম কি? বলে তার ডান হাত এগিয়ে দিল। হাত মিলাবো নাকি তা ভাবতে ভাবতে হাত মিলিয়েই বললাম, ইনায়াত আহমেদ নীরা, কিন্তু ছোট করে সবাই নীরা বলেই ডাকি। খুব সুন্দর নাম তোমার, কিন্তু আমি তোমাকে এনায়েত বলেই ডাকবো। তোমার এই নামটা আমার বেশ লেগেছে। তিহামের সাথে কথা বলতে বলতে বাম পাশে তাকিয়ে দেখি নিহান এইদিকে তাকিয়ে আছে। দৃষ্টি তার আমার আর তিহামের হাতের মধ্যে। আমরা এখনো একে অপরের হাত ধরেই আছি। জলদি তিহামের হাত থেকে আমার হাত ছুটিয়ে তাকে বাই বলে ওই স্থান ত্যাগ করলাম। বিয়ে পড়ানোর শেষে খাবার টেবিলে যেয়ে দেখি নিহান বসে আছে। তার পাশের চেয়ার খালি দেখে আমিও বসে পড়লাম। আমাকে দেখে নিহান উঠে চলে যেতে নিলে বাকি কাজিনদের জন্য আর উঠতে পারেনি। ডান হাত কাটার কারণে নিহান বাম হাতে চামচ দিয়ে খাওয়ার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই ভালোভাবে খেতে পারছে না। তার না খেতে পারা দেখে মীরা আমাকে বলল নিহানকে খাইয়ে দিতে। আমি কিছু বলতে যাব তার আগেই নিহান বলল, আমি নিজের খাবার নিজে খেতে পারবো, কাউকে আমার জন্য কষ্ট করতে হবে না। তার এই কথা শুনে মাথা গরম হয়ে গেল আমার হাতে খেতে সমস্যা কোথায় ওর? তাই আমিও জোর দেখিয়ে বললাম, আমার কোনো কষ্ট হবে না, বরং আপনার আমার হাতে খেতে সমস্যা হলে বলতে পারেন। আমার কথা শুনে নিহান আর কিছু বলেনি। আর পাশ থেকে বাকি কাজিনরাও বলছে খেয়ে নিতে, তাই এক প্রকার বাধ্য হয়ে আমার হাতে খেতে রাজি হয়েছে নিহান। খাইয়ে দিতে যেয়ে বাঁধল আরেক বিপত্তি। নিহান প্রথমবার মুখে খাবার দেওয়ার সময় আঙুলে কামড় দিচ্ছে। চেয়েও কিছু বলতে পারছি না তাকে, তাই কামড় সহ্য করেই তাকে খাইয়ে যাচ্ছি। কিন্তু এবার একটু বেশি জোরে কামড় দিয়ে ফেলল। ব্যথা সহ্য করতে না পেরে আহ শব্দ করে উঠলাম। সামনে তাকিয়ে দেখি সবাই আমার দিকে তাকিয়ে আছে, তাই মুখে হাসি এনে বললাম, টেবিলের নিচে কি যেন ছিল, তাই ভয়ে এমন করলাম। সবাই আর কিছু না বলে যার যার খাবারে মন দিল। নিহান সবার অগোচরে আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, অনেক শখ তোমার ছেলেদের হাত ধরে কথা বলার, তাই না? বলে কেমন করে তাকিয়ে আছে আমার দিকে। আমার আর বুঝতে দেরি হলো না যে এই কামড়গুলো কি জন্য পেয়েছি আমি। তার এই ব্যাপারে আমার মাথায় রাগ চেপে বসলো, তাই তার খাবারে মাংসের বদলে কাঁচামরিচ দিয়ে দিলাম। নিহান বুঝতে পেরেও চুপচাপ খেয়ে নিল। এভাবে অনেকবার দেওয়ার পর দেখলাম তার ঝালে তার চোখ দিয়ে পানি পড়ছে। চোখ দুটো একদম লাল হয়ে আছে। তার এই অবস্থা দেখে ওয়েটার দিয়ে মিষ্টি আনিয়ে খাইয়ে দিলাম। মিষ্টি খাইয়ে কিছু না বলে টেবিল থেকে উঠে চলে গেল নিহান। সবাই তার যাওয়ার পথে অবাক হয়ে তাকিয়ে আছে। সন্ধ্যার সময় আমরা বউ নিয়ে বাসায় আসলাম। বিয়ের তানজামে এতটাই ক্লান্ত ছিলাম যে রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম, আর নিচে যাইনি। নিচে সবাই নতুন বউ নিয়ে মেতে আছে। বউ ভাতের দিন আবারও নিহানের রাগের শিকার হতে হলো আমায়, তাও ভাবের ওই কাজিন তিহামের কারণে। এখানে আসার পর থেকেই আমার পেছনে লেগে আছে, না জানি কি আছে আমার কপালে। শাড়ি যখন পরতেই পারো না, তাহলে পরার প্রয়োজন কি? নাকি ছেলেদের নিজের শরীরে কয়টা তিল আছে, কোথায় আছে তা দেখানোর জন্য পরো? বলে হ্যাচকার টানে নিহান আমার শাড়িটাই খুলে ফেললো। তার এমন ব্যবহারে আমি পুরাই হতবাক। সে এক দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে আছে, আমার দিকে আর ভুলেও চোখ তুলে তাকায়নি। কয়েক মিনিট নীরবতা পালন করার পর পা দিয়ে দরজায় বাড়ি দিয়ে রুম থেকে চলে গেল। আমি এখনো সেই অবস্থাতেই আছি, শাড়ির আঁচল নিচে, কুচিও অর্ধেক খোলা। রাগে অপমানের লজ্জায় আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আজ পর্যন্ত কেউ আমার সাথে এমন বাজে ব্যবহার করেনি। আজ ভালো লাগার শ্রদ্ধার বদলে একরাশ ঘৃণা কাজ করছে নিহানের প্রতি। আজ বউ ভাতে মীরার সাথে দুষ্টুমি করে দৌড়াদৌড়ি করার সময় কখন যে কোমরের থেকে একটু শাড়ি সরে গেল সেদিকে খেয়াল করিনি। আমি যখন তিহামের সাথে দাঁড়িয়ে কথা বলছিলাম তখন সে এক দৃষ্টিতে আমার কোমরের দিকে তাকিয়েছিল। প্রথমে ব্যবহারটা বুঝতে পারিনি আমি। কিছু বুঝে ওঠার আগেই কোথায় থেকে নিহান এসে আমাকে টেনে রুমে নিয়ে এসে কিছু না বলে টেনে আমার শাড়িটাই খুলে ফেললো। 2 দিন আগে যে ছেলেটা সবার সামনে আমার সম্মান রক্ষা করলো, আজ
একান্তে এমন ব্যবহার মেনে নিতে পারলাম না। তার এতদিনের করা সকল ব্যবহারের জন্য তাকে শাস্তি পেতে হবে। আর তার শাস্তি এটাই হবে যে আজ থেকে তার সাথে দেখা তো দূরের কথা, কথাও বলবো না। তার থেকে নিজেকে একদম আড়াল করে ফেলবো। কোনো রকম শাড়ি বদলে একটা 3 পিস পরে আবার অনুষ্ঠানে উপস্থিত হলাম। অনুষ্ঠানে যেয়ে বাবাকে বললাম আজই বাড়িতে চলে যাব। বাড়িতে যাওয়ার কথা শুনে মা বকতে শুরু করলো। এটা কেমন কথা নীরা? বিয়ের অনুষ্ঠান এখনো ঠিক করে শেষ হয়নি, আর তুমি বাড়িতে যাওয়ার কথা বলছো? মা, আগামী পরশু আমার পরীক্ষা আছে। আমার এখনো কোনো প্রকার প্রিপারেশন নেই। আমার আজই যেতে হবে বাড়িতে। এতদিনে আজ এসে মনে পড়লো তোমার পরীক্ষার কথা? ভাইয়ার বিয়ের এক্সাইটমেন্টে মনে ছিল না মা। কিছুক্ষণ আগে রিয়া ফোন দিয়ে বলাতে মনে পড়লো। প্লিজ মা, বাবাকে বলে আজই চলো। আমার জন্য অতঃপর বাবা মা ফুফা ফুফিকে বুঝিয়ে আমাকে নিয়ে বাড়িতে চলে আসলো। আসলে 2 দিন পরেই কলেজে পরীক্ষা আছে। বিয়ের জন্য মনে ছিল না। বাড়িতে এসে বই নিয়ে বসে পড়লাম। শুধু খাওয়ার সময় খাওয়া আর গোসলের সময় গোসল, এর ব্যতীত বই হাত থেকে রাখিনি। যতক্ষণ হাতে বই থাকে ততক্ষণ আর আমি কিছুতেই তাকে মনে করতে চাই না। সকল পরীক্ষা ভালোভাবেই কেটে গেল। পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় নিহানকে গেটের সামনে দেখতাম। আমাকে দেখে কিছু বলার জন্য এগিয়ে আসার আগেই আমি সেখান থেকে চলে আসতাম। কিন্তু পরীক্ষার শেষ দিন আমার শেষ রক্ষে আর হলো না। নিহান একদম আমার সামনে এসে হাজির। আমি কিছু না বলে চলে আসতে নিলেও আমার হাত ধরে আটকে রাখলো। প্রিয়া আর রিয়াকে আমি ছাড়াই চলে যেতে বলল। কি হয়েছে তোমার? সেই কবে থেকে তোমার সাথে কথা বলার চেষ্টা করছি, আর তুমি দেখেও না দেখার ভান করছো। একদম স্থির হয়ে শান্ত ও শীতল কণ্ঠে কথাটি বলল নিহান। চমকে আমি তার দিকে তাকালাম। আজ পর্যন্ত কখনো তাকে এতটা শান্ত স্বরে কথা বলতে দেখিনি। আমার সাথে তো নাই। তারপর আমি কিছু না বলে চুপ করে রইলাম। দেখো নীরা, ওই দিনের ব্যবহারের জন্য আমি অত্যন্ত দুঃখিত, আমি অনুতপ্ত। প্লিজ ক্ষমা করে দাও আমার। তোমার কোমরের দিকে যখন তিহাম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল তা আমি একদম সহ্য করতে পারিনি। হয়েছে আপনার কথা বলা, এখন দয়া করে পথ ছাড়ুন, বাড়িতে যেতে হবে আমার। বলেই তাকে কিছু বলার সুযোগ না দিয়ে আমি চলে আসলাম। এভাবেই কয়েকদিন কেটে গেল। নিহান আমার সামনে কথা বলতে আসলে আমি পাশ কাটিয়ে চলে যেতাম। এখন আর সেও কিছু বলার চেষ্টা করে না, একটু দূরে দূরেই থাকে। প্রথমে একটু কষ্ট লাগলেও পরে মনকে বুঝালাম আমি কেন কষ্ট পাচ্ছি তার জন্য। যে কাজ সে করেছে তার জন্য তাকে ক্ষমা করতে পারবো না আমি। একদিন আমি একা একা হাঁটতে হাঁটতে কলেজের পেছনের দিকে গেলাম। সেখানে কখনো যাওয়া হয়নি। শুনেছি সেখানে একটি পুকুর আছে আর তাতে পদ্ম ফুল ফোটে, তাই তা দেখার জন্য সেখানে গেলাম। কিন্তু আমার জন্য যে অন্য কিছুই অপেক্ষা করছে সেখানে, তা তো জানতাম না। পুকুর পাড়ে যেয়ে দেখলাম সেখানে কয়েকজন ছেলে বসে তাস খেলছে আর স্মোক করছে। তাদেরকে দেখে সেখান থেকে দ্রুত চলে আসতে নিলে তাদের মধ্যে একজন হঠাৎ আমার সামনে এসে হাজির হয়। কি ব্যাপার সুন্দরী, আমাদের দেখে চলে যাচ্ছিলে কেন? আসো আমাদের কাছে এসো। দেখুন ভাইয়া, আমাকে যেতে দিন। বলে চলে আসতে নিলে আমার ওড়না ধরে টান দিয়ে আমার গালে স্পর্শ করার জন্য হাত এগিয়ে আনতে গেলেই কে যেন ছেলেটির মুখ বরাবর একটা ঘুষি মারলো। মারার সাথে সাথে ছেলেটি মাটিতে পড়ে গেল। পাশে তাকিয়ে দেখলাম এ আর কেউ নয়, নিহান। আমার দিকে রক্তচক্ষু নিক্ষেপ করে বলল, এখানে কি জন্য এসেছো তুমি? এখনই যাও এখান থেকে। বলে একদম হিংস্র ছেলেদের মতো মারতে লাগলেন। সাথে তার বন্ধুরা মিলেও মারতে লাগলো। আমি তখনও একপাশে দাঁড়িয়ে এসব দেখে যাচ্ছি। নিহানকে তো একদম চিনতেই পারছি না। শত হাতির বল যেন তার শরীরে যুক্ত হলো। সে একাই সবাইকে মেরে যাচ্ছে। অবস্থা বেগতিক দেখে তার বন্ধুরা তাকে আটকাবার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই তার সাথে পেরে উঠছে না। সে তাদেরকে মেরেই যাচ্ছে আর বলতে লাগলো সাহস কি করে হলো আমাকে ছোঁয়ার। মারতে মারতে একদম রক্তাক্ত করে ফেললো তাদের। এসব দেখে আমি অতিরিক্ত ভয় পেয়ে গেলাম, আর ভয়ের কারণে চারদিক আমার অন্ধকার লাগতে লাগলো। কখন যে চোখ বন্ধ করে মাটিতে লুটিয়ে পড়লাম বুঝতেই পারলাম না। আমার মাটিতে পড়ার শব্দ শুনে নিহান দৌড়ে আমার কাছে আসলো। আমার মাথা তার কোলে নিয়ে বলতে লাগলো, এই নীরা, চোখ মেলে তাকাও। কি হয়েছে তোমার? আমি কিছুই হতে দিব না তোমার। এই নীরা, চোখ খোলো। চোখে তাকে ঝাপসা দেখতে পেলাম। তার প্রতিটি কথা আমার কানে বাজতে লাগলো। তার কোলেই আমি জ্ঞান হারালাম। চোখ মেলে তাকিয়ে নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম।
পাশে তাকিয়ে দেখতে পেলাম, চোখ মেলে তাকিয়ে দেখলাম মা আমার পাশে মাথা রেখে শুয়ে আছে। উঠে বসতে নিলে হাতে কিসের যেন টান খাওয়াতে মৃদু চিৎকার দিলাম। আমার চিৎকার শুনে মা ধরফরিয়ে উঠে বসলো। হাতে তাকিয়ে দেখি স্যালাইন দেওয়া হয়েছে আমাকে, আর হাত টান দেওয়ার ফলে শুয়ের টান লেগে রক্ত বের হয়ে গেছে। আমার জ্ঞান ফেরার খবর বাবাকে দেওয়ার জন্য মা বাবাকে অস্থির হয়ে ডাকতে শুরু করলেন। মায়ের ডাক শুনে বাবা হুড়মুড়িয়ে বাহির থেকে কেবিনের ভেতরে আসলেন। নীরা, বাবা দেখো আমাদের নীরার জ্ঞান ফিরেছে। মামনি, তুমি তো আমাদের ভয় পাইয়ে দিয়েছিলে, হঠাৎ কি হয়ে গেল তোমার? তোমার মায়ের অবস্থা দেখো, কেঁদে কেটে কি অবস্থা করেছে নিজের। তাদের কথার মাঝেই ডাক্তার কেবিনে আসলেন। তার পেছনে আরো একজন মাথা নিচু করে কেবিনে ঢুকলো। লোকটি মাথা উঁচু করতেই আমার চোখ একদম স্থির হয়ে তাকিয়ে আছে তার দিকে। সে আর কেউ না, নিহান। চোখ জোড়া তার আগুনের ফুলকির মতো লাল হয়ে আছে, চুলগুলো উস্কো খুস্কো, মুখটাও কেমন মলিন হয়ে আছে। মনে হয় এই অল্প কয়েক সময়ের মধ্যে তার বয়স যেন বেড়ে গেছে অনেক। ডাক্তার এসে আমাকে চেক আপ করে বলল, ভয়ের কিছু নেই, অত্যাধিক ভয়ের কারণে জ্ঞান হারিয়েছি, আর 1-2 ঘন্টার পর বাড়িতে যেতে পারবো। ডাক্তার যাওয়ার সাথে সাথে নিহানও চলে গেল, আমার সাথে একবার কথা বলার চেষ্টা করেনি। তাদের যাওয়ার পর বাবা আমাকে বলল নিহানি নাকি তাদের ফোন করে হাসপাতালে আসতে বলেছে, আর বলেছে আমি একটি অ্যাক্সিডেন্টের ঘটনা নিজ চোখে দেখে ভয়ে জ্ঞান হারিয়েছি। ও, তার মানে কলেজে ঘটে যাওয়া আসল ঘটনা বাবাকে বলেনি নিহান। যাক, না বলে ভালোই করেছে, না হলে বাবা ভয়ে আমার কলেজে যাওয়া বন্ধ করে দিত। বাবা আমাকে বিশ্রাম করতে বলে মাকে নিয়ে বাইরে চলে গেল আমার ডিসচার্জ পেপার রেডি করার জন্য। শুয়ে শুয়ে নিহানের কথা ভাবতে লাগলাম। বারবার তার ওই হিংস্র চেহারা চোখে ভেসে উঠছে। আজ যদি নিহান ঠিক সময়ে না পৌঁছাতো, না জানি কি হতো আমার সাথে। ভাবতেই গায়ে কাটা দিয়ে ওঠে। কিন্তু আজকে এই ঘটনার পর কেন যেন নিহানকে ভয় লাগতে শুরু করলো। সন্ধ্যার পর আমাকে বাড়িতে নিয়ে আসা হলো। শরীর এখনো অনেকটা দুর্বল। ডাক্তার কয়েকদিনের বেড রেস্ট দিয়েছে। এই কয়েকদিন আর কলেজে যাওয়া হবে না আমার। রাতে মা এসে নিজ হাতে খাইয়ে দিয়েছে আমায়। আজ অনেকদিন পরে অসুস্থতার বাহানায় মায়ের হাতে খাওয়া হলো। খাওয়ার সময় এসব ভাবতে ভাবতে চোখে পানি এসে পড়লো। কি ব্যাপার, কাঁদছিস কেন তুই? কি হয়েছে তোর? খারাপ লাগছে না তো? না মা, আজ অনেকদিন পর তোমার হাতে ভাত খেলাম, তাই খুশিতে চোখ ভরে এলো। বোকা মেয়ে, এই জন্য কাঁদতে হয় বুঝি? খাওয়া দাওয়ার পর চুকিয়ে মা আমাকে আমার ওষুধ খাইয়ে দিয়ে রুম থেকে চলে গেল। বিছানায় শুয়ে অনেকক্ষণ ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। খাট থেকে উঠে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতার বই নিয়ে পড়তে লাগলাম। কবিতা পড়তে পড়তে চোখটা একটু লেগেই আসছিল। ঠিক তখনই মোবাইলটা বেজে উঠল। হাতে নিয়ে দেখি আননোন নাম্বার থেকে কল এসেছে। সাধারণত অচেনা নাম্বার রিসিভ করি না, কিন্তু আজ নিজের অজান্তেই রিসিভ করে ফেলেছি। হয়তো আমার অবচেতন মন চাইছে কলটা রিসিভ করতে। কল রিসিভ করার সাথে সাথে অপর পাশ থেকে উদ্বিগ্ন কণ্ঠ ভেসে আসলো। হ্যালো নীরা, আমি নিহানের ফ্রেন্ডস আকাশ বলছি। এতটুকু শুনে আমি অবাক হয়ে ভাবতে লাগলাম, এত রাতে আকাশ ভাইয়া আমায় কেন ফোন করেছে, আর আমার নাম্বারই বা পেল কিভাবে? আমার ভাবনা বেশি দূর অগ্রসর হতে দিলেন না তিনি। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে তিনি বলে উঠলেন, নিহানকে একমাত্র তুমি আটকাতে পারো নীরা। সে আমাদের কারো কথা গায়ে মাখছে না। এভাবে চললে তো আর কিছু সময় পর তাদেরকে মেরেই ফেলবে নিহান। এক নাগারে কথা বলে থামলেন আকাশ ভাইয়া। আমি তার কথার আগাগোড়া কিছুই বুঝতে পারলাম না। কাদের কথা বলছেন আপনি? নিহান কাদের মেরে ফেলবে, আর আমি বা কিভাবে তাকে আটকাতে পারি? কলেজে আজ যারা তোমার সাথে অসভ্যতামি করেছে তাদের কথা বলছি। নিহানকে তাদের নিজের গোডাউনে এনে সেই সন্ধ্যা থেকে মারছে অনেক। এভাবে চললে তো নির্ঘাত মরেই যাবে ওরা। এখন তুমি আটকাতে পারো। বলে আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা নিহানের কানে দিয়ে বলল, নীরা লাইনে। এইদিকে তার এসব কথা শুনে ভয়ে আমার হাত পা কাঁপছে। একটু সময় নিয়ে তাকে বললাম, প্লিজ ছেড়ে দিন ওদের, আমার কথাটা একটু শুনুন। বলেই কলটা কেটে দিলাম। উফ, বুক ধরপড় করছে আমার ভয়ে।
এখন তো আমার প্রতি নিহানের এই পজিটিভনেস দেখে তাকে আমার ভয় লাগতে শুরু করলো। কথায় আছে, অতিরিক্ত কিছুই ভালো না, ঠিক তেমনি প্রয়োজন ছাড়া অতিরিক্ত রাগও ভালো না। মোবাইল হাতে থাকা অবস্থায় আবার বেজে উঠল। তাকিয়ে দেখি সেই অচেনা নাম্বার থেকে কল। আশ্চর্যের বিষয় হলো, মীরার বাড়িতে যাওয়ার পর থেকে এই পর্যন্ত এই নাম্বার থেকে কল আসেনি। আজ আবার কল রিসিভ করে কানে দিয়ে রাখলাম। অপর পাশ থেকে শুধু কারো জোরে জোরে শ্বাস নেওয়ার শব্দ শুনতে পাচ্ছি, তাছাড়া আর কিছু না। কয়েক মিনিট নীরবতা পালন করার পর কল কেটে দিল। খুব অস্থিরতা কাজ করছে মনে হচ্ছে কিছু একটা নেই, কোনো কিছুর শূন্যতায় বুকটা খা খা করছে। কোনো রকম রাতটা পার করলাম। সকাল 10টার দিকে রিয়া ও প্রিয়া হাজির আমার বাসায়। এসেই নিহানের কথা বলা শুরু করে দিয়েছে। ওরা নাকি আজকে কলেজে যেতে গতকালের ঘটে যাওয়া ঘটনা শুনতে পেল। পুরো ভার্সিটি জুড়ে নাকি আমাকে আর নিহানকে নিয়ে চর্চা হচ্ছে। আজ পর্যন্ত কেউই নিহানের এভাবে অ্যাগ্রেসিভ ব্যবহার দেখেনি। ভার্সিটির অনেক বখাটেদের শায়েস্তা করেছে, কিন্তু এমন ব্যবহার করেনি কখনো। এই ছেলেগুলো নাকি হাসপাতালে ভর্তি, নিহান নিজেই তাদের ভর্তি করেছে। নিহানের রাজনৈতিক ক্ষমতার কারণে কারোর সাহস হয়নি তার বিরুদ্ধে অভিযোগ করার। 4 দিন ঘরবন্দি হওয়ার পর আজ ভার্সিটিতে পা দিলাম। গেটের ভেতরে ঢোকার সাথে সাথে চারদিকে ফিসফিসিয়ে কথা বলার আওয়াজ শুনছি। এতদিন ভার্সিটিতে আসিনি, কিন্তু আজ আসার সাথে সাথে গুনগুন শুরু হয়ে গেল। ওসবে কান্না দিয়ে সামনে পা বাড়ালাম। ঠিক তখনই আচমকা নিহান ও তার দলবল আমার সামনে হাজির হলো। ওকে দেখে কিছুটা ভয় পেয়ে পিছিয়ে গেলাম। আমার এই ভয়ার্থ চেহারা দেখে নিহান ভ্রু কুঁচকে তাকালো আমার দিকে আর বলল, কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছো কেন? মনে হয় কোনো ভূত দেখে ফেলেছ, বা আমায় আগে কখনো দেখোনি। তার কথা শুনে আমতা আমতা করে বললাম, না কই কিছু না তো, এমনিতেই তাকিয়ে আছি আপনার দিকে। আচ্ছা, যাই হোক, আজ থেকে তোমাকে যেন ক্যাম্পাসের পিছনে পুকুর পাড়ে না দেখি। ওই দিকটাতে আর কখনো যাবে না, মনে থাকে যেন। একদম গলা শক্ত করে কথাটা বলে চলে গেল। আমার উত্তরের অপেক্ষাও করলো না। আমি যেন তার কেনা গোলাম, যে তার সব কথা শুনবো। মনে মনে এই কথা বললেও আমি আর কখনো ওই দিকে যাওয়ার সিদ্ধান্ত নিলাম না। রিয়া আর প্রিয়া তো মুচকি মুচকি হেসেই যাচ্ছে তার এমন ব্যবহার দেখে। নীরা, দেখলি নিহান ভাইয়া তোর জন্য কতটা পজিটিভ? হ্যাঁ রিয়া, তাই তো দেখলাম। এক মজনু রিয়াকে বেলি ফুলের মালা পাঠায়, তো আরেক মজনু তার জন্য মারামারি করে। আমার তো কখনো মনে হয় নীরার ওই মজনুটাই নিহান কিনা। এই তোদের মাথায় তার কয়টা ছেঁড়া বলতে পারবি? সেই কখন থেকে কি শুরু করেছিস বলতো? তোরা আর মানুষ পেলি না। এই রকচটা নিহান কিভাবে এত রোমান্টিক হতে পারে? তাকে এখন দেখলেই ভয় আমার হাত পা কাঁপা শুরু করে। আচ্ছা, এখন এসব বাদ দে, চল নীরা, প্রিয়া ক্লাসে চল, অলরেডি লেট হয়ে যাচ্ছি। ক্লাসে যেতে না যেতে শুরু হলো আবার ইনকোয়ারি। কি হয়েছিল ওই দিন, নিহান কিভাবে পৌঁছালো ওইখানে, কেমন আজগুবি প্রশ্ন করা শুরু করে দিয়েছে। একজন তো বলেই উঠল, এই প্রথম আমাদের সকলের ক্রাশ নিহান চৌধুরীকে এমন মারাত্মকভাবে কাউকে মারতে দেখছি। তাদের এসব কথাবার্তা একদম ভালো লাগছিল না, তাই রিয়া ও প্রিয়াকে ক্লাস করতে বলে আমি ক্লাসের বাইরে চলে আসলাম। উফ, কেমন শ্বাসরোধক অবস্থা, নিজেকে আমি কিছুতেই স্থির করতে পারছি না। গলা শুকিয়ে একদম কাঠ হয়ে আছে। পানি পান করার জন্য ক্যান্টিনে রওনা দিলাম। ক্যান্টিনের পরিবেশ আজ কিছুটা অন্যরকম। সবাই কেমন আর চোখে আমার দিকে তাকিয়ে আছে। কেউ কেউ তো ফিসফিস করে কিছু বলছে। এসব কিছু আর নিতে পারছি না। নিজেকে কেমন জোকার মনে হচ্ছে। যেই সবাই ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আমার দিকে, নিজেকে কেমন জোকার মনে হচ্ছে যে সবাই ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আমার দিকে। কর্নারে একটি টেবিলে যেয়ে বসলাম। ক্যান্টিনের পিচ্চি ছেলেকে একটি বার্গার আর একটি পানির বোতল দিতে বললাম। এগুলো আসতে আসতে এফবিতে একটু ঢু মেরে দেখি গত 2 দিন ঢুকা হয় না। বসে বসে নিউজ ফিড স্ক্রল করছি। হঠাৎ মনে হলো কেউ একজন দৃঢ় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। মাথা উঁচু করে তাকিয়ে দেখলাম নিহান আমার সামনাসামনি বসে আছে। এক গালে হাত দিয়ে এক নাগারে আমার দিকেই তাকিয়ে আছে। তার তাকানো দেখে একটু নড়ে চড়ে বসলাম। আপনি এখানে কেন? এটা আমার টেবিল। আচ্ছা, এটা তোমার টেবিল? তা টেবিলটা কি তুমি কাঁধে করে বাড়ি থেকে নিয়ে এসেছ?
তাকে কিছু বলতে যাব তখনই আমার কলেজ ফ্রেন্ড রুশান করেছে। তার সাথে কথা বলে সামনে তাকিয়ে আমি কয়েকটা হার্টবিট মিস করলাম। নিহান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। খুব শান্ত ও শীতল কণ্ঠে বললেন, কে ছিল ফোনের অপর পাশে? আমিও একটু মজা করে বললাম, আমার বয়ফ্রেন্ড। নিহান কিছু না বলে চুপচাপ উঠে চলে গেল। এই যেন তুফানের আগে শান্ত পরিবেশ, কিন্তু এ এক মিথ্যা কথা বলার পরিণাম যে এত খারাপ হবে তা কল্পনার বাইরে। বাকি ক্লাসগুলো শেষ করে বাড়িতে চলে আসলাম। কয়েকদিন পর রাতে খাওয়া দাওয়ার পর বাবা আমার রুমে আসলেন কফি নিয়ে আমার সাথে কথা বলতে। বাবা সাধারণত এত বেশি একটা আমার রুমে আসে না। মামনি, আসতে পারি ভিতরে? আরে বাবা, তোমার কি অনুমতি নিয়ে ঘরে ঢুকতে হবে নাকি? যে ঘরে বিয়ের বয়সী মেয়ে আছে ওই ঘরে অনুমতি নিয়েই ঢুকতে হয়। আহ বাবা, আবার কি শুরু করেছো? নে, তোর জন্য কফি নিয়ে এসেছি, খেয়ে দেখ কেমন হয়েছে। আর চল বস, তোর সাথে একটু কথা আছে। বাবার হাতে কফির মগ দেখেই বুঝেছি বাবা কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছে। যখনই বাবা গুরুত্বপূর্ণ কোনো কথা বলবে আমাকে, তখনই কফি নিয়ে আসে আমার জন্য। কফি খেতে খেতে তার কথা বলে। নীরা তোমাকে কালকে পাত্রপক্ষ দেখতে আসবে। ছেলে এবং ছেলের পরিবার খুব ভালো। ছেলের এখনো পড়াশোনা শেষ হয়নি, কিন্তু কয়েক মাস পরেই হয়ে যাবে। বাবার কথা শুনে যেন আকাশ থেকে পড়লাম। আমি তো এখন বিয়ে করতে চাই না, সেটা তো আগেই সবাইকে বলেছি। কিন্তু বাবা, আমি এখন বিয়ে করতে চাই না, পড়াশোনা শেষ করে তারপর। আমি এসব নিয়ে কথা বলেছি, তারা তোমাকে বিয়ের পরও পড়াবে। আর জরুরি বিষয় হলো, ছেলে তোমার ভার্সিটিরই ছাত্র, সে তোমাকে ওইখানে দেখেই পছন্দ করেছে। কিন্তু বাবা, তারপরও। দেখো নীরা, আমি তাদেরকে কথা দিয়ে ফেলেছি, আর আমার বিশ্বাস আমার মেয়ে কখনো আমার অসম্মান করবে না। কালকে ওরা আসবে তোমাকে দেখতে। এই বলে বাবা চলে গেলেন। আমি শুয়ে শুয়ে ভাবতে শুরু করলাম, কে হতে পারে এই ছেলে? বেলি ফুলের মালা পাঠানো ছেলেটা না তো? এসব ভাবতে ভাবতেই একসময় ঘুমিয়ে পড়লাম। এরপরে সারাটা দিন আমার অস্থিরতায় কেটে গেল। সন্ধ্যার পর পাত্রপক্ষ দেখতে আসলো। আমি আমার রুম থেকেই তাদের বলা কথা শুনে যাচ্ছি। কিছু সময়ের পর মা আমাকে তাদের সামনে নিয়ে যেতে আসলো। অনিচ্ছা থাকা সত্ত্বেও বাবার সম্মানের জন্য তাদের সামনে চায়ের কাপ নিয়ে হাজির হলাম। পাত্রপক্ষকে দেখে আমার চোখ কপালে উঠে গেল। পাত্রপক্ষ আর কেউ না, নিহানের পরিবার আর পাত্র নিহান। মা আমাকে নিয়ে তাদের সামনে বসালো। নিহানের বাবা মা আমাকে আগের থেকেই চিনেন, তাই কিছু কথা বলেই তারা বললেন মেয়ে তাদের পছন্দ হয়েছে, আর তারা নাকি আজকেই আকত করিয়ে রাখতে চান। নিহান সাথে করে কাজী নিয়ে এসেছে। দেখো বাবা নিহান, এত তাড়াহুড়া করার কি আছে? কয়েকদিন পর না হয় ধুমধাম করে তোমাদের বিয়ে ঠিক করব। আঙ্কেল, আপনি যাই বলেন না কেন, আমি আজ নীরাকে বিয়ে না করা ছাড়া এখান থেকে এক পাও নড়ব না। নিহান তার বাবা মা, আমার বাবা মা কারো কথাই শুনতে নারাজ। অতঃপর তার কথাই শোনা হলো সবার। তার সাথে আজ আমার বিয়ে হয়েই গেল। কথা ঠিক হলো নিহানের ফাইনাল পরীক্ষার পর আমাকে উঠিয়ে নেবে। আমি নীরব দর্শকের মতো সবকিছু চুপচাপ দেখেই গেলাম। আমার হাতে কিছু করার ছিল না। অবশেষে এই বদরাগে নিহানি কিনা আমার স্বামী। অবশেষে বিয়ে যেহেতু হয়েছে, তাহলে আসল কাজটা সারা যাক, কি বলেন মিসেস? নিহানের এই কথা শুনে আমি নড়ে চড়ে বসলাম। আসল কথা বলতে কি বোঝাতে চাইছে নিহান? তার সামনে এগিয়ে আসা দেখেই আমি খাটে একদম গুটিসুটি মেরে বসলাম। দেখুন, আপনি একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না, তাহলে পরিণাম কিন্তু খুব খারাপ হবে। ভয়ে আড়ষ্ট হয়ে আমার কথা শুনে নিহানের কোনো হেলদোল হলো না বলে মনে হলো, বরং আরো এগিয়ে এসে খাটে একদম আমার গা ঘেঁষে বসলো। কি খারাপ হবে শুনি? তোমার মতো পিচ্চি মেয়ে কি করতে পারবে আমার? বলে হ্যাচকা টান দিয়ে আমায় একদম তার বুকের সাথে মিশিয়ে ফেললেন। ওনার হাত থেকে ছোটার জন্য আমি অনেক জোরাজোরি করেও লাভ হলো না, বরং আরো জোরে হাত ধরে ফেললেন। এই ছোট্ট মাথায় খালি আজে বাজে জিনিস ঘুরে, তাই না? নাকি তুমি আমার কাছে আসতে চাইছো আর তা মুখে বলতে পারছো না? কি ব্যাপার? হ্যাঁ, আরে বোকা, আমি 2 রাকাত নফল নামাজের কথা বলেছি। যাও জলদি অজু করে আসো, একসাথে নামাজ পড়বো। আমি বাইরে থেকে অজু করে এসেছি। কাপড় চোপড় চেঞ্জ করে একেবারে অজু করে বের হয়ে দেখি নিহান জায়নামাজ বিছিয়েছে। আমার জন্য জায়নামাজ ঠিক তার পিছনে। নামাজ শেষে নিহান বলল তার কফি নিয়ে আসতে।
তার প্রতি জমে থাকা রাগ সামলাতে না পেরে বলে উঠলাম, পারবো না আমি আপনার জন্য কফি আনতে। বিয়ে করেছেন দেখি কি আমাকে আপনার চাকরানি পেয়েছেন নাকি? আমার কথা শুনে আমার দিকে তেড়ে আসলেন উনি। আমার বাহু চেপে ধরে বললেন, বেশি কথা বলে না নীরা পাখি, না হলে পরিণাম কিন্তু খুব ভয়াবহ হবে। কি হবে? হ্যাঁ কি হবে? কি করবেন আপনি? মারবেন আমায়? তো মারেন। দেখতে চাও কি করব আমি? বলে মুচকি হেসে আমার ডান গালে একটা চুমু দিলেন। আমি একদম স্তব্ধ হয়ে গেলাম। আমার সারা শরীর জোরে এক অদ্ভুত শিহরণ জেগে উঠল। কই, ওই দিন তো এমনটা অনুভব হয়নি, আজ যেমন হচ্ছে। আজ তোমার এমন অনুভূতি হচ্ছে কারণ এটা তোমার শরীরে দেওয়া আমার পবিত্র ছোঁয়া। অবাক হয়ে তার দিকে তাকালাম। সে কি করে আমার মনের কথা বুঝলো? আমি জোরে বলে ফেলেছি। আমি অবাক চোখে নিহানের দিকে তাকিয়ে রইলাম। আমার তাকানো দেখে সে বলল, অবাক হচ্ছে এই ভেবে যে আমি কি করে তোমার মনের কথা বুঝলাম। আসলে কি জানো, তোমার আমার এই বন্ধনটাই হৃদয়ের। এখন চটজলদি আমার জন্য কফি নিয়ে আসো, নাকি আরো চুমো চাই? তুমি চাইলে অবশ্য আমার দিতে কোনো আপত্তি নাই। বলেই শয়তানি হাসি দিতে লাগলো। এই মুহূর্তে এখানে থাকা খুব বিপজ্জনক আমার জন্য। এই লোকের একদম ভরসা নেই, কখন কি করে বসে। তার চেয়ে বরং তার জন্য কফি নিয়ে এসে জানে বাঁচি। নিহানের জন্য কফি নিয়ে এসে দেখলাম সে ঘুমিয়ে পড়েছে। আমাকে কষ্ট দিয়ে কফি বানিয়ে মহারাজ এখন ঘুমাচ্ছে। বাহ, এখন এই কফি কি করি ভাবতে মাথায় আসলো, কফি নষ্ট না করে আমি খেয়ে ফেলি। যেই ভাবা সেই কাজ, গরম গরম কফি খেয়ে ফেললাম। আহ নীরা, তুই যে কি কফি বানাস! নিজেই নিজের তারিফ করতে লাগলাম। শুতে যেয়ে বাঁধলো আরেক বিপত্তি। নিহান খাটে ঘুমিয়ে আছে, তাহলে আমি কোথায় শোবো? এক খাটে নিহানের সাথে থাকা কিছুতেই সম্ভব না আমার পক্ষে। নিচে শোয়ার সিদ্ধান্ত নিলাম। তাই আলমারির পাশ থেকে মাদুর বিছিয়ে যখন খাট থেকে বালিশ নিতে যাব, তখন খপ করে নিহান আমার হাত ধরে টেনে আমায় খাটের উপর শুয়ে দিল। আমার উপর চড়ে উঠল। তোমার সাহস তো কম না যে নিচে ঘুমানোর সিদ্ধান্ত নিলে? এর জন্য তোমাকে তো শাস্তি পেতেই হবে নীরা পাখি। নিহানের কোনো কথাই কানে তুললাম না। তার থেকে নিজেকে ছাড়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতে লাগলাম, কিন্তু কিছুতেই পেরে উঠতে পারলাম না। নিহান আরো জোরে চেপে বসলো। এই মুহূর্তে আমার দম বন্ধ হয়ে আসবে এমন অবস্থা। কেন যেন আমার এই এতটা কাছে নিহানকে আমি নিতে পারছি না। তার গরম নিঃশ্বাস এসে আমার মুখের উপর পড়ছে। এক ধাক্কায় নিহানকে আমার উপর থেকে সরিয়ে উঠে বসলাম। রেগে গিয়ে তাকে বললাম, দেখুন নিহান, আমি শুধুমাত্র বাবার জন্য আপনাকে বিয়ে করেছি। আমি মন থেকে আপনাকে স্বামী হিসাবে মেনে নিতে পারবো না। আমার কথা শুনে প্রথমে মুখ শক্ত করে তাকিয়ে থাকলেও পরে খুব শান্তস্বরে বললেন, তুমি না মানলে কিছু আসে যাবে না নীরা পাখি। এই আমি তোমাকে স্ত্রী মানলেই যথেষ্ট, আর আমাকে তোমার স্বামী একদিন না একদিন ঠিকই মানবে। আর আমি ওই দিনের অপেক্ষায় থাকবো, আর তখনই আমি আমার স্বামীর অধিকার নিয়ে তোমার সামনে দাঁড়াবো। তার কথাগুলো চুপচাপ শুনছিলাম। আচ্ছা, সত্যি কি আমি কখনো নিহানকে স্বামী হিসেবে মেনে নিতে পারবো? হয়তো বা না। কিন্তু এখন তোমাকে নিচে ঘুমানোর সিদ্ধান্ত নেওয়ার জন্য শাস্তি পেতে হবে। এখন শাস্তি স্বরূপ তুমি আমাকে জড়িয়ে ধরে আমার বুকে মাথা রেখে ঘুমাবে। যদি না করো তো আরো কঠিন শাস্তি পেতে হবে। বলে মুচকি হাসতে লাগলো। আমার আর বুঝতে বাকি রইল না যে নিহান কিসের ইঙ্গিত দিচ্ছে। অজ্ঞতা নিহানের কথা অনুযায়ী তার বুকে মাথা রেখে শুতে হলো। তার বুকে ঢিপ ঢিপ শব্দ স্পষ্ট শুনতে পারছি আমি। এক অন্যরকম অনুভূতি হচ্ছে আমার তার বুকে শুয়ে। মনে হচ্ছে এর চেয়ে শান্তির জায়গা আর দ্বিতীয়টি নেই। কিছুক্ষণ পর অনুভব করলাম নিহানের হাত আমার পেটের উপরে। তার থেকে সরে যেতে নিলে পেটে তার হাতের অস্তিত্ব আরো গভীরভাবে অনুভব করলাম। আমার সারা শরীর কেমন যেন কাঁপতে লাগলো। তার থেকে সরে এসে অনেক কষ্টে মুখ খুলে বললাম, দেখুন, একটু সরে ঘুমান আপনি। আমার একদম দম বন্ধ হয়ে আসছে আপনার ছোঁয়ায়। আমার কথা শুনে নিহান আমাকে আরো তার কাছে টেনে নিলেন। আমার গলায় মুখ রেখে বললেন, অনেক কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করে রেখেছি। এখন তুমি যদি এত নাড়াচাড়া করো তাহলে তো আমি নিয়ন্ত্রণহীন হয়ে যাব। এতে অবশ্য আমার কোনো সমস্যা নেই, সমস্যা তোমারই হবে। কি চাও তুমি, আমি আমার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি? তার কথা শুনে চুপচাপ তার বুকে মাথা রেখে শুয়ে পড়লাম। নিহান যে কি করতে পারবে এই এতটুকু সময়ে তার আন্দাজ হয়ে গেছে। নিহানও চুপচাপ আমায় জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। সকালে সূর্যের মিষ্টি রোধে ঘুমিয়ে গেল। উঠে বসতে নিলেই নিজেকে নিহানের বাহু
বন্ধনে আবদ্ধ পেলাম। সকালের এই মিষ্টি রোদে নিহানকে কি অপূর্ব সুন্দর দেখাচ্ছে। অনেক কষ্টে নিহান থেকে সরে আসতে নিব, ঠিক তখনই নিহানের হাত থেকে ছুটে চলে আসব। ঠিক তখনই নিজের উপর নিহানের অস্তিত্ব পেলাম। সে আমার উপর আধশোয়া হয়ে শুয়ে আছে, এমন ভাবে জড়িয়ে ধরে আছে যে আমার দম যায় যায় অবস্থা। নিহান করছেনটা কি? ছাড়ুন আমায়, সকাল অনেক হয়েছে, উঠতে হবে। ও হ্যাঁ, থাকো আর একটু। এভাবে আমার ঘুম হয়নি ঠিকভাবে। আপনার ঘুম হয়নি এতে আমার কি দোষ? ছাড়ুন আমাকে। হুম, ছাড়বো না আর। আমার ঘুম হয়নি এর জন্য দায়ী তুমি। তোমার মতো এমন আবেদনময়ী নারী পাশে থাকলে কি করে ঘুম হয়? ঘুমানো অবস্থায় তুমি যে কতটা আবেদনময়ী লাগে তা যদি বলে বোঝাতে পারতাম। বলে চোখ টিপ মেরে মুচকি হাসতে লাগলো। তার কথা শুনে আমি নিচের দিকে তাকালাম, সব ঠিকঠাক আছে কিনা। যাক বাবা, সব ঠিকঠাকই আছে। এবার আর তার কাছে হার না মেনে তাকে ধাক্কা দিয়ে খাট থেকে নেমে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। নিহান এখনো আগের মতোই শুয়ে আছে। ফ্রেশ হয়ে কিচেনে গেলাম, যে দেখি মা সকালের নাস্তা বানাচ্ছে। মা, আমাকে দাও দেখি, আমি নাস্তা বানাচ্ছি, তুমি অন্য কাজ করো। আমার কথা শুনে মা এমন ভাবে তাকিয়ে রইল যেন অদ্ভুত কিছু বলে ফেলেছি আমি। তার চোখ মুখে বিস্ময়। সেদিকে পাত্তা না দিয়ে আমি নাস্তার জন্য গরুর মাংস রান্না করতে শুরু করে দিলাম। আজ সকালের নাস্তার জন্য মা চালের রুটি আর গরুর মাংসের আয়োজন করেছে। কি গো নীরার বাবা, দেখে যাও তোমার মেয়ে কি বলছে। আজ নাকি সে নাস্তা বানাবে, যাকে আজ পর্যন্ত আমি বলে কয়ে রান্না করাতে রাজি করাতে পারিনি। আমি কি স্বপ্ন দেখছি না অন্য কিছু? আহ মিনা, তুমিও না একটু বেশি করো। আমাদের নিরামায়ের বিয়ে হয়েছে, এখন তো এসব তার শিখার দরকার। সামনে যে শ্বশুর বাড়িতে কাজে লাগতে পারে ওই বাড়ির একমাত্র ছেলের বউ বলে কথা। অবশ্য ফারানের বউ আছে, কিন্তু নিহানরা তো ডাকাতেই থাকে। দেখেছো নীরার বাবা, নীরা আমাদের একমাত্র মেয়ে আর ওই বাড়ির একমাত্র বউ। আমাদের নীরা অনেক আদরে থাকবে, তাই না? তা একদম ঠিক বলেছো তুমি। এতক্ষণ রান্না করতে করতে তাদের কথাগুলো শুনছিলাম। এই বিয়েতে বাবা মা অনেক খুশি। তাদের খুশির জন্য না হয় বিয়েটা আমি মেনে নিলাম, কিন্তু এত সহজে কি নিহানকে মেনে নিতে পারবো আমি? আমার আর নিহানের মধ্যে যাই হোক, এর প্রভাব আমি বাবা মায়ের খুশিতে পড়তে দিব না। ছোট থেকে আজ পর্যন্ত ছোট বড় সকল খুশি তারা আমাকে দিয়েছে, এখন না হয় আমি তাদের খুশির কারণ হই। ক্ষতি কি তাতে? নাস্তা করার জন্য নিহানকে ডাকতে গিয়ে দেখলাম সে কার সাথে যেন ফোনে কথা বলছে। আমি তাকে ডাক না দিয়ে সেখানে দাঁড়িয়ে রইলাম। কথা কখন শেষ হবে? কথা শেষে পিছনে ফিরে আমাকে দেখে কিছুটা ঘাবড়ে গেল। কি ব্যাপার, এভাবে পিছনে দাঁড়িয়ে আমার কথা শুনছো তুমি? ওহো, তুমি এটা ভাবছো না তো যে তোমার পর কোনো মেয়ের সাথে কথা বলছে? আমার বই গেছে আপনি কার সাথে কথা বলছেন এই কথা জানতে। আপনাকে নাস্তা করার জন্য ডাকতে এসেছি, এসে দেখি আপনি কথা বলছেন, তাই আপনার কথা শেষ হবার অপেক্ষা করছিলাম। এবার দয়া করে নাস্তা করতে চলুন আর আমাকে উদ্ধার করুন। নাস্তার টেবিলে যেয়ে প্রথমেই নিহান বাবা মাকে সালাম করলো। খেতে বসে বাবা আর নিহানের নানান বিষয় নিয়ে নানান কথা। আমি চুপচাপ কোনো কথা না বলে খেতে লাগলাম। খাওয়ার মাঝখানে আমি বললাম কলেজে যাব। বাবা, আজ আমি কলেজে যাব। কি বলিস, কাল বিয়ে হয়েছে আর আজ কলেজে যাবি? তোর শ্বশুর বাড়ির লোকজন জানলে কি মনে করবে? বাবা, উনিই আমাকে যাওয়ার অনুমতি দিয়েছে আর বলেছে আঙ্কেল আন্টি কিছু মনে করবে না। আমার কথা শুনে চোখ রাঙিয়ে নিহান আমার দিকে তাকালো, কারণ নিহান এমন কিছুই আমাকে বলেনি। আমি টোপ হিসেবে তাকে ব্যবহার করেছি কলেজে যাওয়ার জন্য। কি নিহান, সত্যি তোমার বাবা মা কিছু মনে করবেন না? তাহলে তো ভালোই। হ্যাঁ বাবা, ভালোই। আমি বাবা মাকে বলেছি নীরা বাসায় থেকে কি করবে, তার চেয়ে বরং কলেজে যাক। আমার সাথে যাবে আর আমার সাথে আসবে, তাই না নীরা? বলে টেবিলের নিচ দিয়ে আমার পায়ে খোঁচা দিল। মানে আমার বিছানো জালে আমাকেই আটকাতে হলো। কলেজ থেকে আসার সময় একটা সিম কিনে আনতাম, এখন নিহানের জন্য এটা কিছুতেই সম্ভব না। এই লোককে আমার হাড়ে হাড়ে চেনা আছে, মোবাইল নাম্বার বদলাতে হবে, না হলে রাত বিরাতে অচেনা ছেলে তার স্ত্রীর ফোনে কল দিবে। এটা নিহান কিছুতেই সহ্য করবে না, উল্টো আমার অবস্থা খারাপ করে ফেলবে। অতঃপর নিহানের সাথে আমার ভার্সিটিতে যেতে হলো। নিহান সাথে করে তার গাড়ি নিয়ে এসেছে।
গাড়িতে তার সাথে একটাও কথা হলো না, শুধু বাহিরের দিকে তাকিয়েই ছিলাম। কিন্তু আর চোখে দেখতে পেলাম নিহান ড্রাইভ করার সাথে সাথে আমার দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছে। ভার্সিটি পৌঁছে গাড়ি থেকে নেমে কিছু না বলে সোজা ভিতরে চলে আসলাম। ভার্সিটির মোটামুটি সবাই আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাকিয়ে থাকারই কথা, ভার্সিটির ক্রাশ নিহান চৌধুরীর গাড়ি থেকে নেমে এসেছি। কোনো কিছুর তোয়াক্কা না করে ক্লাসে চলে এলাম। ক্লাসে এসে দেখি রিয়া আগে থেকেই উপস্থিত। কিরে নীরা, তোকে দেখলাম নিহান ভাইয়ার গাড়ি থেকে নামতে, কাহিনী কি বলতো? রিয়াকে কালকের ঘটে যাওয়া সবকিছু একে একে বললাম। আমার কথা শুনে রিয়া যেন আকাশ থেকে পড়লো এমন অবস্থা। ও গড নীরা, বলিস কি তুই? তুই আর নিহান, মানে নিহান আর তুই হাজব্যান্ড ওয়াইফ? আমি তো কিছুতেই বিশ্বাস করতে পারছি না। নিহান তোর জন্য এতটা পাগল? প্রিয়া ওই দিন ঠিকই বলেছিল, তোর আরেক মাজনু এই নিহান। আরেক মাজনুর কথা শুনে ওই অচেনা কেউ একজনের কথা মনে পড়ল। গত কয়েকদিন কোনো বেলি ফুলের মালা পাঠায়নি। এখন তো বেলি ফুলের মালা কিছুতেই নেওয়া যাবে না। নিহানের নজর সারাক্ষণ আমার দিকেই থাকবে। মোবাইল সিম কার্ড না কিনে রিয়ার থেকে এক্সট্রা একটি নতুন সিম নিয়ে নিলাম। সবগুলো ক্লাস শেষে যখন মাঠে এলাম তখন নিহানকে দেখতে পেলাম তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। আমাকে দেখে তাদের কাছে যেতে ইশারা করলো। আমিও তার ইশারা অনুযায়ী সেখানে গেলাম। তার বন্ধুরা সবাই আমাকে ভাবি বলে সম্বোধন করতে শুরু করলো। সবারই চোখে মুখে খুশির ঝিলিক দেখতে পেলাম, একমাত্র রিনি ছাড়া। না থাক ভাইয়া, সমস্যা নেই, আমরা এভাবেই ঠিক আছি। কি জিজু, না মানে নিহান ভাইয়া কেমন আছেন? বিয়ে উপলক্ষে ট্রিট চাই কিন্তু। তুমি আমায় জিজু বলে ডাকতে পারো, সমস্যা নেই। শালিকা বলে কথা। আর হইল ট্রিট, তা একদিন সময় করে পেয়ে যাবা। ও ধন্যবাদ ভাইয়া। তা নিহান, কাজটা কিন্তু তুই একদম ঠিক করিসনি। এভাবে তাড়াহুড়ো করে বিয়ে করার কি দরকার ছিল? আমাদের ভাবি তো কোথাও হারিয়ে যাচ্ছিল না। আকাশ ভাইয়ার কথা শুনে উনি আমার দিকে একবার তাকিয়ে তার উদ্দেশ্যে বললেন, কখন কি হয় সেটা তো বলা যায় না, তাই হারিয়ে যাওয়ার আগেই নিজের করে ফেললাম। তাও আমাদেরকে বাদ দিয়ে। শালা তুই বন্ধু না হারামি? চিন্তা করিস না, এখন তো শুধু আকদ হয়েছে, অনুষ্ঠানের সময় এনজয় করে নিস। যাই বলিস, বিয়ে তো বিয়েই, তাই না? আর বন্ধুর কবুল বলাই যদি না দেখতে পারি তো আর কি। একে একে তার সকল বন্ধুদের অভিযোগ শুনছিলাম। অসাধারণ বন্ধুত্ব তাদের। আকাশ ভাইয়া নিহানের বন্ধুত্ব একটু বেশি। অবশেষে বন্ধুদের বাই বলে উনি আমাকে বাড়িতে দিয়ে চলে গেলেন। যাওয়ার আগে শুধু এইটুকু বলে গেলেন, রাতে যেন আমার রুমের বারান্দার দরজা খোলা থাকে। এই বলে গাড়ি স্টার্ট করে একটানে চলে গেলেন। রাতে যখন খেয়ে দিয়ে রুমে বসে বই পড়ছিলাম তখন খুব জোরে জোরে বারান্দার দরজায় বাড়ি দেওয়ার শব্দ শুনতে পেলাম। দ্রুত যেয়ে দরজা খুলে দেখি নিহান দাঁড়িয়ে আছে, তার হাতে একটি শপিং ব্যাগ। আমাকে না বলেছিলাম রাতে বারান্দার দরজা খোলা রাখতে, খোলা রাখোনি কেন? মনে ছিল না। আর আপনি মেইন ডোর দিয়ে না ঢুকে এদিক দিয়ে কেন আসলেন? মেইন ডোর দিয়ে আসলে বাবা মা কি মনে করতো? আপনি আসলে তারা কেন কিছু মনে করতে যাবে? এভাবে চোরের মতো না এসে মেইন ডোর দিয়ে আসতেন। বোকা মেয়ে, এভাবে যদি মেইন ডোর দিয়ে আসি তাহলে বাবা মা মনে করবেন কেমন নির্লজ্জ জামাই, বউকে ছাড়া একদিনও থাকতে পারে না। তখন তো আমার লজ্জা পেতে হতো। মনে করার কি আছে? আপনি তো নির্লজ্জই। কিভাবে একেবারে কাজে নিয়ে এসেছে বিয়ে করার জন্য। বিড়বিড় করে কথাটা বললাম। কিছু বলেছো তুমি? মনে হলো কিছু শুনতে পেলাম। না, আমি কি বলবো? তা আপনি হঠাৎ এখানে কেন আসলেন? চুরি করতে এসেছি গাধি মেয়ে। বিয়ে করার লোকটার বউয়ের কাছে যাবে না তো কোথায় যাবে? আর আমার বউ তো এখানে, তাই আমি এখানে এসেছি। তার কথা শুনে একদম চুপ হয়ে গেলাম। বিয়ে করেছে মাত্র একদিন হলো, এখনই এই অবস্থা। বাকি দিন কি হবে আল্লাহই জানে। এই ব্যাগটাতে কি? এখানে আমার রাতের পরার ড্রেস। আর তোমার জন্য। আমার জন্য কি এখানে? নিজেই দেখে নাও বলে তার নিজের জামা কাপড় বের করে ফ্রেশ হতে চলে গেল। আমিও ব্যাগটি হাতে নিয়ে খুলে দেখলাম কালো রঙের মধ্যে সোনালী রঙের কাজ করা কাতান শাড়ি। অপূর্ব দেখতে শাড়িটি। নিহানের চয়েস আছে বলতে হবে। রান্নাঘরে যেয়ে তার জন্য কফি নিয়ে আসলাম। ঘরে এসে দেখি নিহান ফ্রেশ হয়ে খাটের উপর পা তুলে বসে আছে আর আমার বই নেড়ে চেড়ে দেখছে। আপনার জন্য কফি, নিন ধরুন। বাহ, তুমি কি করে বুঝলে আমার এখন কফি প্রয়োজন? অবশ্য বোঝারই কথা, আমার হৃদয় মাঝে তুমি। বলে হো হো করে হাসতে লাগলো। কি অদ্ভুত,
প্রশ্ন নিজে করেছে, আবার উত্তরও সে নিজেই দিচ্ছে। মাথাটা কি একেবারেই গেছে নাকি? শোয়ার সময় আবার কাল রাতের মতো অবস্থা, তার বুকেই নাকি ঘুমাতে হবে। দেখুন, আপনি ওই পাশে ঘুমান, আমি এই পাশে। ঘুমানোর সময় কেউ জড়িয়ে ধরলে দম বন্ধ হয়ে আসে আমার। আজকে এই কথা বলেছ, আর কখনো যেন না শুনি। তোমার জীবনের বাকি প্রতিটা রাত তুমি আমার বুকে ঘুমাবে। কখনো আমাদের মধ্যে ঝগড়া বা মানবাভিমান যাই হোক না কেন, ঘুমানোর জায়গা যেন কখনো পরিবর্তন না হয়। এখন চুপচাপ ঘুমাতো দেখি লক্ষ্মী মেয়ের মতো। তার কথার প্রতি উত্তরে কিছু বললাম। চুপচাপ তার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়লাম। সকালে নিহানের ডাকে ঘুম ভাঙলো। উঠে দেখি মাত্র 7টা বাজছে। উফ, এই 7 সকালবেলা আমার ঘুমটা ভাঙলেই কি হতো। নীরা, ওঠো, বাড়িতে যাব এখন আমি। উফ, এই 7 সকালবেলা আমার ঘুমটা না ভাঙলেই কি হতো। সম্পূর্ণ চোখ মেলে তাকিয়ে দেখি নিহান একদম রেডি হয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। ঘুমে আমার চোখ বারবার বন্ধ হয়ে আসছে। এই নীরা, যাও জলদি ফ্রেশ হয়ে আসো, তাহলে ঘুমটা কেটে যাবে। বলে আমাকে টেনে ওয়াশরুমে পাঠিয়ে দিল। ফ্রেশ হয়ে বের হয়ে দেখি নিহান তার পায়ে জুতা পরছে। আপনি এই সকালবেলা চলে যাবেন? এখনো কেউ ঘুম থেকে ওঠেনি। এখন কেউ ঘুম থেকে ওঠেনি, তাই তো এখন চলে যাচ্ছি, যাতে কেউ জানতে না পারে আমি এখানে এসেছি। যেভাবে এসেছি ঠিক সেভাবে চলে যাব। ও তাই বলেন? হুম। বলে আমাকে কয়েক মিনিট জড়িয়ে ধরলেন এবং কপালে একটি চুমু দিয়ে বারান্দা দিয়েই চলে গেলেন। নিজের অজান্তেই কপালে হাত চলে গেল। এখানে কিছুক্ষণ আগেই নিহান তার ভালোবাসার পরশ দিয়েছে। ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। এভাবেই দেখতে দেখতে অনেক দিন কেটে গেল। এর মধ্যে নিহানের ফাইনাল পরীক্ষাও শেষ। এখন সে তার ফ্যামিলি বিজনেসে জয়েন করেছে। 2 সপ্তাহ পরেই আমাকে উঠিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হলো। আমার আর নিহানের সম্পর্ক আগের থেকে অনেক স্বাভাবিকভাবেই এগিয়ে যাচ্ছে। একজন বন্ধুর মতো আমার পাশে থাকে সব সময়। সবকিছু ঠিক থাকলেও আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক এখনো আগের মতো। আমিও কখনো তাকে ভালোবেসে কাছে টেনে নিইনি, আর নিহানও কখনো স্বামীর অধিকার নিয়ে আমার কাছে আসেনি। নিহান তার কথা রেখেছে। তার ভালোবাসার প্রদানের একমাত্র মাধ্যম হলো কপালে একটি চুমু। তার ভাষ্যমতে শুদ্ধ বহিঃপ্রকাশ নাকি কপালে দেওয়া একটি চুমুতেই প্রকাশ পায়। বাকি সবকিছু তো আমরা শরীরের প্রতি কামনা আর আকর্ষণ থেকে করি। এখনো সে রাতের অন্ধকারে আসে, আবার সকালে আলো ঠিকভাবে ফোটার আগে চলে যায়। মাঝে মাঝে সবার সামনে দিয়েও আসে। এখানেও তার নিজস্ব যুক্তি আছে। তাদেরকে দেখিয়ে না আসলে পরবর্তীতে ভাবতে পারে জামাই তাদের আদরের মেয়েকে বিয়ে করে ভুলেই গেছে। তার প্রতি সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস সব আছে, কিন্তু ভালোবাসাটা হয়তো এখনো গড়ে উঠতে পারেনি। কখনো মনে হয় তাকে অনেক ভালোবাসি, আবার কখনো মনে হয় না, এই শুধু ভালো লাগা, মায়া তার প্রতি, আর কিছু না। দিন দিন প্রতিনিয়ত তার মায়াজালে নিজেকে আটকে নিচ্ছি। এই জাল থেকে ছুটা যে অসম্ভব তা ভালো করেই জানি। মাঝে মাঝে মনে হয় নিহান আমার থেকে কিছু লুকোচ্ছে, কিন্তু তা কি জানার চেষ্টা করেও জানতে পারিনি। তারপরও নিহানের প্রতি আমার সম্মানের কোনো হেরেফ হয়নি। তাকে যে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি তা বুঝতে পারলাম বিয়ের অনুষ্ঠানের 2 দিন আগে। বিয়ের 2 দিন আগে শপিং মলে কেনাকাটা নিয়ে ব্যস্ত ছিলাম। ঠিক তখনই একটা অচেনা নাম্বার থেকে ফোন আসলো। হ্যালো, কে বলছেন? হ্যালো, আপনি কি মিসেস নিহান চৌধুরী বলছেন? জি, কে আপনি? আমি সিটি হাসপাতাল থেকে বলছি। আপনার হাজব্যান্ড অ্যাক্সিডেন্ট করেছে, অনেক মারাত্মক অবস্থা, আর আপনি এক্ষুনি আসুন। নিহানের অ্যাক্সিডেন্টের কথা শুনে একদম বাকরুদ্ধ হয়ে গেলাম। এই কি শুনছি আমি? নিহান অ্যাক্সিডেন্ট করেছে? আমার নিহান? অ্যাক্সিডেন্টের কথা শুনেই আমি পাগলের মতো ছুটতে লাগলাম। কাউকে কিছু বলার মতো অবস্থাতেই ছিলাম না আমি। হঠাৎ করে আমার এমন পাগলের মতো দৌড় দেখে বাবা মা অবাক হয়ে তারাও আমার পিছু পিছু ছুটতে লাগলো আর ডাকতে লাগলো। তাদের প্রতিটি ডাক আমার কানে এসেও মনে হচ্ছে আসেনি। আমি আমার মতোই ছুটতে লাগলাম। আমার যে করেই হোক নিহানের কাছে পৌঁছাতে হবে। একটি অটো বাসে অটো চালককে বললাম দ্রুত সিটি হসপিটালে নিয়ে যেতে। আমার স্বামীর অবস্থা খুব খারাপ। অটো তার নিজস্ব গতিতে এগিয়ে যাচ্ছে, তবুও আমার যেন মনে হচ্ছে অটো চলছেই না। অনেক কষ্টে মুখ খুলে বললাম, ভাইয়া প্লিজ জলদি চালান, আমার স্বামীর অবস্থা খুব খারাপ, আমাকে দ্রুত তার কাছে যেতে হবে। দেখেন আপা,
অটোর স্পিড যতটুকু আমি তো ততটুকুই চালাতে পারবো, এর চেয়ে বেশি না। দেখুন ভাইয়া, আমি আপনাকে 2 গুণ ভাড়া দেব, তারপরও জলদি চালান। কিছুক্ষণের মধ্যেই হসপিটালে এসে পৌঁছালাম। কোনো রকম ভাড়া দিয়ে দৌড়ে হাসপাতালে ঢুকলাম। ভেতরে ঢুকে নিহান বলে চিৎকার করতে শুরু করলাম। আমার পিছু পিছু ততক্ষণে বাবা মাও এসে পৌঁছেছে। তারা আমার কাছে এসে কি হয়েছে জানতে চাইছে। কি হয়েছে নীরা? তুই এভাবে পাগলের মতো এখানে ছুটে আসলি কেন? আর নিহান বলে তুই এভাবে চিৎকার করছিস কেন? মা, নিহানের অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক খারাপ অবস্থা নাকি তার। বাবা, ও বাবা, তুমি দেখো না নিহান কোথায়, কেমন আছে। আমার কথা শুনে বাবা হাসপাতালে নিহানের খোঁজ নিতে লাগলো। মা আমায় জাপটে ধরে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু আমি কিছুতেই নিজেকে শান্ত করতে পারছি না। হঠাৎ বাবা ও একজন ডাক্তার এসে বললেন নিহান 102 নাম্বার কেবিনে আছে। তার খোঁজ পাওয়ার পর আমি কোনো কিছুর তোয়াক্কা না করে তার কাছে চলে গেলাম। গিয়ে দেখি বেডে আকাশ ভাইয়া শুয়ে আছে, আর তার পাশে নিহান দাঁড়িয়ে আছে। তার হাতেও মাথায় ব্যান্ডেজ করা। কেবিনে যেই তাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। আমার কান্না দেখে উনি তাজ্জব বনে গেল। আমার এই অবস্থা দেখে জিজ্ঞেস করছে কি হয়েছে, কিন্তু আমি কিছুতেই কান্না বন্ধ করতে পারছি না। অবশেষে উনি আমাকে তার বুকের সাথে মিশিয়ে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। তাকে জড়িয়ে ধরে পাগলের মতো বক বক করতে লাগলাম। নিহান প্লিজ, আমাকে ছেড়ে যাবেন না কোথাও। আমি তোমাকে ছাড়া বেঁচে থাকতে পারবো না। অনেক ভালোবাসি তোমাকে, অনেক। তোমাকে ছেড়ে এক মুহূর্তও থাকার চিন্তা করতে পারবো না আমি। তোমাকে সেই প্রথম থেকেই ভালোবাসি আমি, কিন্তু নিজের মনের কথা নিজেই বুঝতে পারিনি কখনো। আমার হৃদমাঝারে তুমি প্রিয়। আমার এই হৃদয়ের মাঝে শুধু তুমি ছাড়া আর কারোর অস্তিত্ব নেই।